ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এই যে এজেন্সি ব্যাপারটা, ভারতে তো এত সরকার এসছে, এজেন্সিকে কেউ এইভাবে ব্যবহার করেনি, যেটা বিজেপি সাকসেসফুলি করেছে। আমি তোমার পছন্দ করছি না, তুমি সারেন্ডার করছো না, তাহলে হয় তোমার বাড়ি ঢুকে ভেঙে দেবো, নয় তোমাকে চোর বলবো, চোর বলে ডিপ মারবো, এমন একটা অবস্থা তৈরি করবো, অপমানিত হয়ে তুমি আমার কাছে সারেন্ডার করো। এই সংস্কৃতি ছিল না, এই সংস্কৃতি একেবারে নতুন। এই অবস্থাটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, খুব পারপাসফুলি নিয়ে যাওয়া হচ্ছে। এর কারণ হচ্ছে কেউ যাতে কোনো কিছুতে বিরোধিতা না করে। গুন্ডা দমন বিল, সেই বিলটাকে তোমার কিরকম লাগছে, কি মনে হচ্ছে? সংবিধান যারা জানে তারা বলে সংবিধানের পরিপন্থী, কারণ আমাদের সংবিধান বলছে রাইট টু ডিফেন্ড, অন্যতম রাইট। নাথুরাম গডসের বিচার চললো কেন? নাথুরাম গডসে তো জলজান্ত বিড়লা হাউসে মহাত্মা গান্ধীর বুকে গুলি মেরেছিল। অর্থাৎ ভারতের যে সংবিধান, তাতে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়। আসলে রাষ্ট্র দেখাতে চাইছে কোনো রকম বিরোধী কণ্ঠস্বর দেওয়া যাবে না। যতদিন পর্যন্ত রিজিওনাল পার্টি দিয়ে কংগ্রেসকে কাটার প্রয়োজন ছিল, ততদিন কি বিজেপি ব্যবহার করলে, বা এখন তারা আস্তে আস্তে কনসলিডেট করছে? এই মুহূর্তে যারা মনে করছে খুব দুর্বল অবস্থায়, কংগ্রেস কিন্তু খুব দুর্বল অবস্থায় দেশে নেই। 50 বছর 60 বছর ধরে সিস্টেম গড়ে উঠেছে। আমি সিস্টেমটাকে কি করে মডিফাই করব তাদের, সেটা আমি ভাবলাম না, সিস্টেমটাকেই ভেঙে দিলাম। ট্যানারিতে সস্তা শ্রমিকরা সেই থেকে লেদার প্রোডাক্ট করতে এবং রপ্তানি করতে, প্রায় 23,000 কোটি টাকার টোটাল বাজেট, এই যে বাৎসরিক যে টার্নওভার, তো সেই ক্ষেত্রে প্রচুর লেবার যুক্ত। যদি উৎপাদনেই ঘাটতি হয়ে যায়, তখন তো তাদের ওপর অভিঘাত সৃষ্টি হবে। তারা আলটিমেটলি কিন্তু বারবার বলছে যে এই পরিবর্তনটা চাই। তুমি কি আগামী দিনে কংগ্রেসকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে দেখতে পাচ্ছ কোথাও রাজনৈতিকভাবে? মিডল টায়ার ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে যাদের উদ্যোগপতি বলা যায়, তারা দেখতে পাচ্ছে তাদের ধান্দা, কোট আনকোট বিজনেস, যদি এইভাবে চলে যায়, তাদের একটা সেকশন এবং দক্ষিণ ভারতের একটা বিজনেসম্যানের সেকশন, তারাও কংগ্রেসের পেছনে র্যালি করছে। স্টারলাইটের মতো কোম্পানি, বেদান্তর মতো কোম্পানি, যারা টপ 10-এর মধ্যে পড়ে, তারা বলছে যে সরকার আমাদের বিরুদ্ধাচরণ করেছে। সুতরাং তারা কি হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমার অতিথির আগের পর্বটিকে আপনারা সুপার হিটের তকমা অলরেডি দিয়ে দিয়েছেন। তিনি দীর্ঘদিনের জার্নালিস্ট, সেই সঙ্গে সমাজকর্মী এবং পরিবেশ কর্মী। আজকে তার চোখ দিয়ে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব। ছোট ছোট গ্লিমসের মতো করে আমরা দেখতে চাইব এই লাস্ট কিছুদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে যা যা আলোড়ন তুলেছে, সেই সমস্ত ঘটনাগুলোর খণ্ডচিত্র, এবং তার পেছনে কি সত্যি সত্যি অন্য কোনো ঘটনা বা কারণ লুকিয়ে আছে। আজকে আমার অতিথি সাংবাদিক প্রসূন আচার্য, যিনি ইন্ডিপেন্ডেন্টলি খুব অন্যরকম দৃষ্টিকোণ থেকে আমাদের আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে সেগুলোকে দেখার চেষ্টা করেন, তার পিছনে সত্যি কি লুকিয়ে আছে সেটা জানার চেষ্টা করেন। অনেক রিকোয়েস্ট করার পর আজকে তাকে আমরা পেয়েছি দ্বিতীয়বারের জন্য, আমার আজকের অতিথি প্রসূন আচার্য। প্রসূনদা, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। রাজ্যে এই মুহূর্তে অনেকগুলো পরপর ঘটনা চলছে এবং সেই ঘটনাগুলোর দুরকম দিকই আছে। প্রচণ্ড দুর্নীতিগ্রস্ত একটি দল, অ্যালিজেডলি তারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে, এবং তার বদলে কম্প্যারিটিভলি বেটার একটা দল বা লেসার ইভিল কোনো একটি দল ক্ষমতায় এসছে, এবং সেই দলটা আসার পর দেখা গেছে মানুষের জনরোষ তাদের উপর আছড়ে পড়েছে, পাবলিক ডিম মারছে, এবং তারা প্রচুর তৃণমূল নেতারা নিগৃহীত হচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিম খেয়ে গেছেন, এবং পুলিশ বিরোধী নেতাদের রীতিমতো প্রোটেক্ট করে রাখছে। আর অন্যদিকে আর একটা সেকশন তৈরি হয়েছে, যে সেকশন বেসিক্যালি বলছে তারা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করবে। এমত অবস্থায় প্রথমত বলি, পশ্চিমবঙ্গের জনতার এই যে পরিবর্তন, তাদের যে এই জনরোষ বের করার যে পদ্ধতি, সেটা নিয়ে তোমার কি মতামত? সেটাকে তুমি কিভাবে দেখছো? এই যে মব আশা করা গিয়েছিল আইনের ওপর আস্থা রাখবে, প্রশাসনের উপর আস্থা রাখবে, কারণ প্রশাসন বদলেছে, সরকার বদলেছে, নিশ্চয়ই নতুনভাবে পদক্ষেপ নেবে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, সঠিক পদক্ষেপ নেওয়া হবে। তাহলে জনতা বা সাধারণ মানুষ কি সরকারের উপর এখনো আস্থা রাখতে পারছে না? আমার নিজের অভিজ্ঞতায় পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে 1972, 1977, আমার যেগুলো আমি তার আগে আমি আরো ছোট ছিলাম, অত স্মৃতি প্রখর নয়। 2011, 2026
এই প্রত্যেকটার ক্ষেত্রেই আমি অদ্ভুতভাবে লক্ষ্য করেছি যে যারা বিরোধীর ভূমিকায় থাকে তাদেরকে ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়। এটা অত্যন্ত কটু হলেও সত্যি। 1972 সালে পরিবর্তন আমি দেখেছিলাম। তখন আমি ছোট থাকলেও সিপিএম যারা করতো, তৎকালীন সিপিএম, তাদের খারাপ ভালো এই তর্কে আমি যাচ্ছি না, বহু সিপিএম কর্মী একেবারে ঘর ছাড়া হয়ে তারা কেউ অন্য রাজ্যে, কেউ অন্য জায়গায়, কেউ অন্য জেলায় চলে গেছে। আমার মনে আছে আমাদের বাড়িতেই এক ভদ্রলোক, তিনি বিভিন্ন স্কুলের কমিটির সাথে যুক্ত ছিলেন, পার্টির লিডার ছিলেন, 2 দিন লুকিয়েছিলেন, তারপর এক রাতের অন্ধকারে কোথায় চলে যান আমি জানি না। পরে এরা সবাই আবার 77 সালে যখন বামফ্রন্ট ক্ষমতা এলো, এইরকম প্রচুর ছেলে, কেউ বলতো আমি মধ্যপ্রদেশে থাকতাম, কেউ বলতো শিলিগুড়ি চলে গেছিল মামার বাড়ি, কেউ হয়তো ত্রিপুরায় চলে গেছিল, কেউ আসাম চলে গেছিল, তারা ফিরে এসছে। যদিও তখন বাড়ি ভাঙার ব্যাপারটা কিন্তু বা ডিম ছোড়ার ব্যাপার ছিল না, কিন্তু তারা তাদের হয়তো গুলি করে মেরে দেওয়ার ভয়, মানে প্রাণেই মেরে দেবে এরকম একটা পরিস্থিতিতে তারা কিন্তু ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়। 72 সালে যখন কংগ্রেসে সিদ্ধার্থ শঙ্কর রায় আবার ক্ষমতায় আসেন, এটা আমার নিজের চোখে দেখা। 77 সালে বামফ্রন্ট যে ক্ষমতায় এসেছিল সেটা একটা অদ্ভুত প্রেক্ষাপটে, জনতা পার্টি দিল্লিতে ছিল, এখানে বামফ্রন্ট ক্ষমতায় আসে, কিন্তু তাদের কংগ্রেসের ওপর অত্যাচার করার অবস্থা কিন্তু অতটা ছিল না, কারণ কংগ্রেস যথেষ্ট শক্তিশালী সাংগঠনিক জায়গায় কিন্তু ছিল। যে কংগ্রেসের শক্তিশালী সাংগঠনিক জায়গাটা শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই 2026 পর্যন্ত মমতা, মানে প্রথমের দিকে কংগ্রেস, পরে মমতা বন্দ্যোপাধ্যায় টেনে নিয়ে যান 40% পিপুল উইথ আস, কংগ্রেসের সাথে শতকরা 40% মানুষ কংগ্রেস বা তার সঙ্গে সবসময়তেই ছিল। ফলে কংগ্রেসের কিছু লোক ঘরটা ছাড়ে, তারপর আবার তারা চলে আসে, কিন্তু খুব বেশি হাঙ্গামা হয়নি। এবং তখন যেটা হয়েছিল, এতদিন বাদে তারা এসছে, তাদের একটা সিপিএমেরও একটা মনে ছিল, তারা বরঞ্চ যারা জেলের বন্দি, বিভিন্ন নকশাল বা রাজনৈতিক বন্দি, তাদের মুক্তি দিয়েছিল। জ্যোতিবাবু অত্যন্ত প্র্যাগম্যাটিক লোক ছিলেন, তিনি এই ব্যাপারটা করতে দেননি। তিনি জানতেন যে আমি যদি বিরোধিতার একটা জায়গা রাখি তাহলে আমরা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে পারবো, এবং সেই জায়গাটা তিনি মর্যাদা দিতেন। আমি একটাই কথা দর্শকদের বলবো, আমি দিনের পর দিন রাইটার্সে জ্যোতিবাবু যখন চিফ মিনিস্টার দেখেছি, তখন বিরোধী দলের সময় মিত্র, প্রদীপ ভট্টাচার্য, মানস ভূঁইয়া এরা যখন আসতেন, বলাই ছিল হুড়ুর করে ঘরে ঢুকে যেতেন। জয়কেষ্ট ঘোষকে বলাই ছিল যে বিরোধীরা মানে অপোজিশন ফার্স্ট, কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকারই নেই। ও তাই? একদম, মানে জাস্ট খুলে সরে দেয়, এই তো চলে এলাম, মানে একটা ফোনও তো চলে আসতো। কিন্তু সিপিএম এর একটা এমএলএ বা এমপি যদি দরকার হয়, তাই সে 4 দিন ঘুরতো। তো জ্যোতিবাবু এটা করেছিলেন, যে কারণে 34 বছর যে বামফ্রন্ট ছিল তার মধ্যে 2000 সাল পর্যন্ত জ্যোতিবাবু ক্ষমতায় ছিলেন, 77 থেকে দীর্ঘ 23.5 বছর, কোনোদিন অসুবিধা হয়নি। এবং তিনি যেটা করেছিলেন, যে জেলার যে শহরগুলো, তাতে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কৃষ্ণনগর, মালদা, বহরমপুর, এই সমস্ত অধিকাংশ এই জেলা শহরের যে মিউনিসিপ্যালিটিগুলো, আর জেলা শহর মানেই তো তাতে আইন আদালত, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, সেই পুরসভাগুলো কিন্তু সবই প্রায় বিরোধীদের দখলে থাকতো, সেটা কেউ ছিনিয়েও নেয়নি। যদিও এই কাজটা খুব ভালো করে করেছিলেন, এটা ঘটনা। এবার 2011-র যে পরিবর্তন আমরা দেখেছিলাম, 2011 মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই। প্র্যাকটিক্যালি খুব বেশি যে তৃণমূলে সিপিএমের লোকেদের উপর আক্রমণ হয়েছে তা নয়, কিছু আক্রমণ হয়েছিল। প্রদীপ্তা মারা গেছিলেন আমার মনে আছে, আরও একজন মারা গেছিলেন, কিন্তু বাড়ি ছেড়ে সবাইকে চলে যেতে হয়েছিল এরম ব্যাপারটা কিন্তু ছিল না। বহু মিউনিসিপ্যালিটি, জেলা পঞ্চায়েত সব কিন্তু পুরসভা, সেগুলো সিপিএমের হাতেও ছিল 2014 পর্যন্ত। কিন্তু 2016 জেতার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন কংগ্রেস বা সিপিএম যদি ফর্মিডেবল ফোর্স হয়, সেবার একদম দম বন্ধ করে মমতা ব্যানার্জি ভোটের শেষ মানে দফা হয়ে যাওয়ার পরে ঘরে বন্দি হয়ে গেছিলেন। 4 দিন বাদে, বোধহয় 4 কি 5 দিন বাদে ভোটের রেজাল্ট বেরিয়েছিল। তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন আর বিরোধীদের রাখা যাবে, বিরোধী শূন্য করো। তার আগেও আমরা দেখেছি যে জেলা পরিষদ এই শুভেন্দু অধিকারীকে দিয়েই দেখেছি, তিনি মালদা মুর্শিদাবাদের চার্জে ছিলেন, কিভাবে বিরোধী কংগ্রেসকে ভেঙেছে, কারণ জেলা পরিষদ ছিল কংগ্রেসের দখলে।
এই প্রক্রিয়াটা শুরু হয় এবং বহু মানুষ আস্তে আস্তে ঘরছাড়া হতে থাকে। পঞ্চায়েত ইলেকশন সাংঘাতিক বাজেভাবে করেছিল তৃণমূল, তারপরে 16-র পরে বিরোধীদের মেরে পিটে সাংঘাতিক ব্যাপার। অর্ধেক জায়গায় তো প্রার্থী দিতে পারেনি, সেই সিপিএম হলেও দিতে পারতো না, কিন্তু ওই অবস্থাটা অতটা ছিল না। এই যে শিক্ষা, অর্থাৎ আমি বিরোধী প্রায় শূন্য করে দেব, তার ফলটা কিন্তু খুব ভালো হয়নি। 2019-এ আমরা দেখেছিলাম 18টা সিট কিন্তু পেয়ে গেছিল বিজেপি। এইবার বিজেপি আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, হয়তো পাবলিকলি বাড়ি থেকে মানে তাকে পিটানো বা গুলি করা হচ্ছে না, ঠিকই কিছু ঘটনা ঘটেছে। 2021 সালে মানে তৃণমূল জেতার পরে প্রচুর মানুষ নিহতও হয়েছিলেন বিজেপি, এটা কিন্তু ঘটনা বিভিন্ন জায়গায়। এবারেও তো বলেছিল যে অভিষেক ব্যানার্জি জিতলে ডিজে বাজাবো। এবারও কিন্তু বেশ কিছু নিহতের ঘটনা ঘটেছে, 8-9 জন তো হয়েইছে অ্যাকর্ডিং টু তৃণমূল। কিন্তু তার থেকেও বড় কথা, তৃণমূলের যারা লোকজন তাদেরকে বেছে নেওয়া হয়েছে যে তোমরা দুটো পথ বেছে নাও, তোমরা বিজেপির পক্ষে ভালো তৃণমূল হয়ে যাও, তাহলে তোমাকে ডিম খেতে হবে না, বাড়ি থেকে উৎখাত করতে হবে না, তোমার মানে টাকা পয়সা যা করেছো অবৈধ সম্পত্তি সেটা নিয়েও কেউ প্রশ্ন তুলবে না। আর উল্টো দিকে সেটা যদি না করো তাহলে তোমাকে ডিম মারা হবে, সিবিআই ইডি পাঠানো হবে। কারণ ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এই যে এজেন্সি ব্যাপারটা, এর আগে আমরা কখনো দেখিনি। বিজেপি আসার আগে ভারতে তো এত সরকার এসছে, এজেন্সিকে কেউ এইভাবে ব্যবহার করেনি, যেটা বিজেপি সাকসেসফুলি করেছে। এবং এই সংস্কৃতিতে একটা এই ডিম মারা ব্যাপারটা এমনভাবে চলে এলো। ডিম মারাটা আজকের নয়, ডিম মারা প্রায় আমি দেখছিলাম প্রায় 2000-2500 বছরের এই যে সভ্যতার ইতিহাসে ডিম মারা আছে। ইটালিতে, গ্রিসে, তাতে যারা নাটক করতো, খারাপ নাটক করলে ডিম মারতো, পচা ফল ছুটতো, পচা টমেটো আর ডিম হয়েই গেছিল। তো এমনকি মার্গারেট থ্যাচারকেও মারা হয়েছে, নিউজিল্যান্ডের একেও মারা হয়েছে প্রধানমন্ত্রী, কিন্তু স্ট্রে ইনসিডেন্ট। কিন্তু এই ক্ষেত্রে যেন পাড়ায় আমি তোমার পছন্দ করছি না, তুমি সারেন্ডার করছো না, তাহলে হয় তোমার বাড়ি ঢুকে ভেঙে দেবো, নয় তোমাকে চোর বলবো, চোর বলে ডিম মারবো, এমন একটা অবস্থা তৈরি করবো, অপমানিত হয়ে তুমি আমার কাছে সারেন্ডার করবে। এই সংস্কৃতি ছিল না, এই সংস্কৃতি একেবারে নতুন। এবং সেটা এমনভাবে এসছে, আমি খুব দেখে অবাক হলাম যে শতাব্দী রায় গেছিল বীরভূমে মিটিং করে তিনি যখন বেরোচ্ছেন, তখন ওখানকার যারা অরিজিনাল তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জির সাথে আছে, তাদেরকে আমি তৃণমূল বলে মনে করি, তারা ডিম নিয়ে গাড়িতে তাড়া করলো শতাব্দী রায়কে, এই ডিম মারছে। মানে ইটস এ নিউ কালচার, নিউ ফেনোমেনন। মীনাক্ষীর গাড়িতেও ডিম মারা হচ্ছে, একের পর এক ডিম মেরেছে। অর্থাৎ এমন করে মারা হচ্ছে যে তুমি আর মুভ করতে পারবে না। দিলীপ ঘোষ আবার বলছে যে ডিম মারবে না তো ইট মারলে তো এমনি যেতে পারবে না। অর্থাৎ আমি তোমাকে একটা বলপ্রয়োগ করে তোমার যে অধিকার বা তোমার যে বক্তব্য সেটা আমি নস্যাৎ করে দিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো মানুষ যদি দুর্নীতি করে, কিছু করে, যাই হোক না কেন, সে বিচার তো আদালত করবে। আমরা দেখলাম এটাকে লেজিটিমেসি দিচ্ছে মিডিয়া, ডিম মারা হচ্ছে এটাকে। প্রথম 2 মাস ধরে মিডিয়া খুব প্রচার দিল, ডিম মারছে মানেই সেই লোকটা অসৎ। উজ্জ্বল বিশ্বাসের মধ্যে একটা বয়স্ক লোক, বয়স্ক মন্ত্রী, সে ত্রিপল চুরি করতে যাবে না, যাই হোক ত্রিপলগুলো সবাইকেই এই ত্রিপল দেওয়া হয় সরকারিভাবে, সেগুলো কেউ হয়তো বিক্রি করে, কিন্তু অধিকাংশ এমএলএ রেখে দেয় ঝড়ে। আজকে 50টা রাখলো, কালকে 40টা, কালকে 30টা। বাড়ি ছাড়া কোথায় বা রাখবে? অধিকাংশই বাড়িতে রাখেন না, ক্লাবে রাখলে ক্লাব থেকে চুরি হয়ে যাবে। কিন্তু এই ডিম কালচার চলে এলো। এবার শ্রমিক ভট্টাচার্য বলছেন ঠিক, এটা আমাদের কালচার নয়, কিন্তু এটা নিয়ে সারা ভারতের মানুষ বাঙালিকে হাসছে, ডিম মারা হচ্ছে। এই যে পরিবর্তনটা হয়েছে, এটা একটা অদ্ভুত পরিবর্তন। এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটা যেমন মবের বা মবক্রেসির মধ্যে চলে যাচ্ছে, এটা তোমার কি মনে হয় এটা আগামী দিনে বাড়বে? মানে ডিম পেরিয়ে গণপেটুনি এটা বাংলাদেশে তো হয়েছে। বাংলাদেশে মবই বিচার করছিল কে সৎ কে অসৎ। আমরা তো 1.5 বছর ধরে বাংলাদেশে দেখেছি কলেজ টিচারদের তুলে নিয়ে গিয়ে মারা হচ্ছে, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে মারা হচ্ছে, ডাক্তারকে মারা হচ্ছে। কতগুলো ছেলে মেয়ে ঘিরে ধরে বলছে তুমি চুরি করেছো, তুমি খারাপ, তোমায় মারা হবে, তোমাকে চাকরি ছাড়তে হবে, তোমাকে রেজিগনেশন দিতে হবে। এটা তো হতে পারে না, মবক্রেসি। এবং সেটাই পশ্চিমবঙ্গে রিপিট হচ্ছে। মানে এত মবক্রেসি, যেটা জানি না, সেটা কিছুটা শ্রীলঙ্কা আমরা দেখেছিলাম, কিছুটা বাংলাদেশে তো দেখেইছি সাংঘাতিকভাবে বাঙালিদের, কিছুটা জেনজি মুভমেন্টে নেপালেও দেখা গেছিল, সেটা যে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে দুর্ভাগ্যক্রমে। এবং
তার থেকেও দুর্ভাগ্য হচ্ছে সেই ডেমোক্রেসিটাকে পলিটিক্যাল পার্টির কিছু লোক লেজিটিমেসি দিচ্ছে, এবং মিডিয়ার এক অংশ, যে মিডিয়া প্রাতিষ্ঠানিক মিডিয়া আমি বলতে পারি, তারাও এক অংশ বলছে না ওকে তো ডিম মারা হয়েছে, ওকে তো জনতা ঘিরে ধরে বলল। মানে এটা তো চলতে পারে না, এটা তো হতে পারে না। আমি অপরাধ করলাম, আমাকে তুলে নিয়ে গিয়ে পুলিশে দেবে, পুলিশ কোর্টে প্রডিউস করবে, তারপর কোর্টে বিচার হবে। কিন্তু পশ্চিমবঙ্গের জনতার এই অবস্থাটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, খুব পারপাসফুলি নিয়ে যাওয়া হচ্ছে। এর কারণ হচ্ছে কেউ যাতে কোনো কিছুতে বিরোধিতা না করে। কারণ বিজেপির একটা ভয় আছে। বিজেপি 208টি বিধানসভা কেন্দ্র জিতেছে, যেভাবে 230টা বিধানসভা জিতেছিল বামফ্রন্ট 2006 সালে, আর ঠিক 20-25 দিনের মধ্যে সিঙ্গুর মুভমেন্ট তৈরি হয়ে গেছিল। এখানেও নানাভাবে গরিব মানুষ এত সাফারিংস করছে। কোনো যদি মুভমেন্ট উঠে আসে, তার বদলে আমি বিরোধী শটটাকেই নস্যাৎ করে দিই, ডিম মেরে, এই মেরে, ওই মেরে, তাহলে কেউ কিছু করবে না। এ অত্যন্ত সুপরিকল্পিত একটা ব্যাপার। এবং এইটা যদি তুমি মবের কথা বলো, মবকে সাধারণভাবে নিয়ন্ত্রণ করা হয় আইন এবং প্রশাসন দিয়ে, সরকার নিয়ন্ত্রণ করে থাকে। সরকার নতুন একটা বিল নিয়ে এলো, নিয়ন্ত্রণ করার বিল, এটা হচ্ছে গুন্ডা দমন বিল বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেই বিলটাকে তোমার কীরকম লাগছে, কি মনে হচ্ছে? এই বিলের সঙ্গে মানে সুপ্রশাসন চালানো সম্পর্ক আছে, নাকি তোমার মনে হচ্ছে এটাও বিরোধীদের কণ্ঠস্বর চাপা দেওয়ার জন্যই একটি প্রচেষ্টা? সত্যিই যদি শেখ শাহজাহান, শওকত মোল্লা বা এই ধরনের লোককে আমি ধরে নিই, তারা অসামাজিক কাজ করেছে, প্রচুর জমি দখল করেছে, অনুব্রতও তো করেছে। অনুব্রত এখন ভারত দলে চলে এলো, ওকে বোধহয় আর কিছু করবে না। অরূপ বিশ্বাসদেরও তো করা হয়েছে, তো ভারত দলে চলে এলো, করা হবে না। বলা হচ্ছে আমাদের জাভেদ খান 90টা 95টা অবৈধ বাড়ি, মুখ্যমন্ত্রী বলছেন, ভারত দলে চলে এসছে, করা হবে না। এই পেটে পা দিয়ে টাকা বার করার কথা বলা হয়েছিল, গরু পাচার, বালি পাচারে, ওই প্রকাশ বড়াইক, সেও ভারত দলে শুধু চেঞ্জ হয়ে একেবারে গুণীজন হয়ে বিজেপি হয়ে এমপি হয়ে ছেটে বেরিয়ে গেল, তাকেও করা হবে না। তাহলে কাকে করা হবে? আমার প্রশ্ন হচ্ছে যে গুন্ডা দমন আইনের যে প্রভিশনে বলা হচ্ছে যে পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা জেলা শাসক যদি মনে করে যে এই লোকটা সমাজের পক্ষে ঠিক নয়, অসামাজিক, ওখানে কিন্তু গুন্ডা শব্দটা লেখা নেই কোথাও। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি প্রিভেনশনের কথা বলা হয়েছে। এই লোকটা অ্যান্টি সোশ্যাল। হু ইজ অ্যান্টি সোশ্যাল? যে সোসাইটির যে নর্মস তার বিরোধিতা করে। তাহলে আমি যদি সোসাইটির যে নর্মসে চলছে তার যদি বিরোধিতা করি বা বলি, তাহলেই আমি অ্যান্টি সোশ্যাল। এবং সেই ক্ষেত্রে প্রভিশন দেওয়া হচ্ছে, যেটা রাওলাট আইনে ছিল বা মিসাতে একসময় আমরা দেখেছি, বা একসময় টাটাতে ছিল, যে আমাকে নিয়ে গিয়ে আটক করে দেওয়া হবে এবং আমার কোনো আইনি সহায়তাই আমি নিতে পারবো না, নো ওয়াকিল, নো আপিল, এক বছর ধরে। এটা কখনো হতে পারে? আমি ভারতের যে সংবিধান, আমি যত লয়ারের সাথে কথা বলেছি বা সংবিধান যারা জানে তারা বলে সংবিধানের পরিপন্থী। কারণ আমাদের সংবিধান বলছে রাইট টু ডিফেন্ড, অন্যতম রাইট। তাহলে তো কাসাবকে যে চোখের সামনে ঠাই ঠাই করে গুলি চালাচ্ছে দেখা হলো, ওকে তো নিয়ে গিয়ে আর দড়ি বেঁধে ঝুলিয়ে ফাঁসি দিয়ে দাও, গুলি করে মেরে দাও। তো এরম তো অনেক ঘটনা দেওয়া যায়। আমরা ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড দেখেছি, বিয়ান সিংকে দেখেছি, তো তাকে তো মেরে দেওয়া যেত। এমনকি নাথুরাম গডসে, যে আজকে অনেকের কাছে ভগবান মানে পূজিত হতে পারে, সেই নাথুরাম গডসের বিচার চললো কেন? নাথুরাম গডসে তো জলজান্ত বিড়লা হাউসে মহাত্মা গান্ধীর বুকে গুলি মেরেছিল। অর্থাৎ ভারতের যে সংবিধান, যে সংবিধানের একটা কাঠামো আমরা পশ্চিমী দেশ থেকে নিয়েছি, তাতে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়। কোনো খুনি যদি চোখের সামনেও খুন করে, তাহলেও তাকে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে, হ্যাঁ ক্যাপিটাল পানিশমেন্টের আমি ব্যক্তিগতভাবে হয়তো বিরোধী, তো কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টের প্রভিশন আছে আমাদের ক্ষেত্রে। তুমি তাকে শাস্তি দিতে পারো, তার প্রপার্টি অ্যাটাচ করতে পারো। দেয়ার আর সো মেনি লজ নেই তো তা না। আসলে রাষ্ট্র দেখাতে চাইছে কোনো রকম বিরোধী কণ্ঠস্বর দেওয়া যাবে না। আমরা বলতে শুনলাম যে কারখানা হয়ে গেল, এখানে কোনো গুন্ডাগিরি চলবে, মানে করা চলবে না। কেউ কিছু গুন্ডাগিরি কারখানায়, সেটা নিশ্চয়ই বন্ধ হতে পারে। কিন্তু কোনো শ্রমিক যদি তার ন্যায্য দাবি দেওয়া যায়, সেক্ষেত্রেও কি এই আইন প্রয়োগ হবে? যে সেও তাহলে সে গিয়ে বিরোধিতা করলো, তাহলে তাকেও কি 1 বছরের জন্য আটক করে দেওয়া হবে? এই প্রশ্নগুলো কিন্তু ক্রমশ উঠতে শুরু করবে। আমি জানি না, এটা নিয়ে কলকাতা হাইকোর্টে মানবাধিকার কর্মী মালাকার উনি আছেন, উনি ফাইল করেছেন, সব্যসাচী চ্যাটার্জি লড়ছেন, আরও লয়ার আছে। কি হবে জাজমেন্ট আমি বলতে পারছি না। কিন্তু ভারতের যে
রাইট টু ডিফেন্ড আমাদের সংবিধান দিয়েছে, অর্থাৎ আমি আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ আমাকে আইনত দেওয়া হবে, এই বিলটাতে তো সেই জিনিসটা নেই। আমি জানি না এই বিলটা কিভাবে সবাই ভালো 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 করে মেনে নিচ্ছে এবং কিছু লোক তালিও বাজাচ্ছে। আজকে যদি তাদের ক্ষেত্রে হয়, তাকে যদি তুলে নেওয়া হয়, এই তো সোনাম ওয়াংরু, ওই প্রসঙ্গেই আবার চলে এলো যে সোনাম ওয়াংরু মোদিজির প্রতি এত ভক্তি, তাকে তো ইউএপিএ দিয়ে ঢুকিয়ে দিয়েছিল বম্বের জেলে, তাকে তো আবার আজকে তুলে নিয়ে গেছে, কালকে কিছু মামলা দেবে না, সে তো বলাই যায় না। আজকে আমি তোমার পক্ষে বলছি, কালকে আমি তো তোমার পক্ষে নাও বলতে পারি। আমার এই প্রসঙ্গে ইন্টারেস্টিং কথা মনে পড়ে গেল, প্রবীণ তোগাড়িয়া ছিল বিশ্ব হিন্দু মানে হিন্দু পরিষদের বড় নেতা। তা প্রবীণ তোগাড়িয়া এখানে এসে তিলক কেটে নানা রকম কথাবার্তা বলতেন, এমন কথাবার্তা বলতেন সে শুনলে একদম গা গরম হয়ে যাবে, উল্টো দিকে শুনে রাগ হবে। তা আমি প্রবীণ তোগাড়িয়াকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এরকমভাবে বলেন, বলে ওরকম না বললে আমার লোকেরা উজ্জীবিত হবে কী করে? সেই প্রবীণ তোগাড়িয়াকেই পরবর্তীকালে তিনি অপহৃত হন, তিনি কোথায় চলে গেছিলেন কেউ জানেন না, এবং তার অনেক দিন বাদে কলকাতায় একটা এসছিলেন। তার অভিযোগ ছিল যে নরেন্দ্র মোদী আমাতে ভীত হয়ে আমাকে অপহরণ করে এক জায়গায় নিয়ে গেছিলো, কোনো মতে প্রাণে বেঁচেছি, এবার সবচেয়ে ডেঞ্জার ফোর্স। এবার তখন তোগাড়িয়া পরবর্তীকালে এটা বলেছেন, অন রেকর্ড বলেছে বহু জায়গায়, সে খুঁজলেই পাওয়া যাবে। তো যে অর্থাৎ আজকে আমি এক কথা বললাম, কালকে তো আমি নাই বলতে পারি, তা আমার সেলফ ডিফেন্সের কোনো জায়গা থাকবে না? এটা হতে পারে নাকি? আমি জানি না। এটা এই মধ্যবিত্ত বাঙালি উচ্চবিত্ত সব কিছুতেই হ্যাঁ হ্যাঁ করছে, তারা কে বলছে যে ধর্ষণ করলে তাকে এনকাউন্টার করে মেরে দাও। আরে কে করেছে আর কে না করেছে, তাহলে তো প্রাণ বলা হয় কেন? এটা নিয়ে ধনঞ্জয় যখন ফাঁসি হয়েছিল তখন আমরা একটা মানে আমি আরও 2-3 জন সাংবাদিক, তার মধ্যে একজন মারাই গেছে বিশ্বজিৎ মধু, আমাদের প্রেস ক্লাবের মিলন দত্ত, আমরা একটা সেমিনার করেছিলাম। তাতে অনেকে ছিলেন, অদিত চৌধুরী ছিলেন, অদিত চৌধুরী নিজে ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে কথা বলেছিলেন, সুমন চ্যাটার্জি ছিলেন, অপর্ণা সেন ছিলেন, বলাই রায় ছিলেন তৎকালীন, এবং সবচেয়ে বড় কথা আমি নিজে গিয়ে জয়মাল্য বাগচিকে তখন লয়ার ছিল বলে করে আনিয়েছিলাম, জয়মাল্যদাও ছিলেন অনেক দিন আগে, আমি যেহেতু অন্যতম উদ্যোক্তা ছিলাম, প্রেস ক্লাবে হয়েছিল। তো তখন এই জয়মাল্য বাগচি এবং বলাই রায় এরা খুব ইন্টারেস্টিং গল্প বলেছিলেন। কে বলেছে, সম্ভবত বলাই রায় বলেছিলেন, জয়মাল্য বাগচি সেটাকে হ্যাঁ করেন, যে ইংল্যান্ডে একবার কথা হয়েছিল যে প্রচুর লোকের পকেট মার যাচ্ছে, তো পকেট মারদের ফাঁসিতে ঝোলানো হবে। এরকম 5 জন পকেট মার ধরা পড়েছিল রানীরাম, তা তাদেরকে টেমস নদীর ধারে নিয়ে গিয়ে যাওয়া হলো, প্রচুর লোক সমাগম হলো, প্রচুর লোক পকেট মারদের ফাঁসি হবে, এবং ফাঁসিতে সত্যিই তাদের লটকানো হলো 4 জন না 5 জনকে। কিন্তু ঘটনাক্রমে ওই ফাঁসির লটকানোর পরে যে মব যখন বেরোলো, দেখা গেল কিছু না হলেও কয়েকশো লোকের পকেট মার হয়ে গেছে। দ্যাটস এ ফ্যাক্ট, এটা গল্প নয়, দ্যাটস এ ফ্যাক্ট। অর্থাৎ পকেট মারদের ফাঁসি দেওয়া হচ্ছে এই কারণে লোকে যাতে পকেট মারি থেকে ভয় থাকে, আর সেই ক্ষেত্রে যারা দেখতে গেছে তাদেরই সখানেক লোকের পকেট মারি হয়ে গেছে। তাহলে তো এই থিওরিটা চলে না, এই থিওরি চলে। আমি একজন অনেক রেপিস্টকে যদি মেরেও দেওয়া হয় গুলি করে, তাহলে অন্য আর একটা হবে না, এটা কখনো হয়? এই তো প্রভাস এর মধ্যে যুক্ত ছিল বলা হচ্ছে, প্রভাতকে তো পুলিশ সাজাতে যাক যাই যাক ফেক এনকাউন্টারই মনে হচ্ছে, কারণ যেভাবে তার ভিসারা রিপোর্ট এসছে, যেভাবে রাতের অন্ধকারে 2:30টায় তুলে নিয়ে যাওয়া হয়েছে, এনিওয়ে সেটা নিয়ে তদন্ত হচ্ছে, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হচ্ছে। এবং আমরা যারা মানবাধিকারের সাথে কর্মীর সাথে যুক্ত তারা বারবার বলেছিলাম এইভাবে এনকাউন্টার করা যায় না, যেভাবে বলা হচ্ছে সকালে ধরবো বিকেলে খরচ, এরকম হয় না। ভারতের আইন আছে, তোমাকে তার প্রসিডিওর মেনটেন করতে হবে। তাহলে তো প্রভাসের এনকাউন্টার নিয়ে কোনো তদন্তই হতো না, করতে হচ্ছে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করতে হচ্ছে, সিআইডি এনকোয়ারি করতে হচ্ছে। আচ্ছা আমি ধরে নিলাম প্রভাস এর সাথে যুক্ত ছিল, এনকাউন্টার করে মেরে দেওয়া হয়েছে তো তারপরে আরও অন্তত 6-7 ঘটনা কদিনে ঘটেছে, তো কোনোটা কি বন্ধ হয়েছে? রিলেটিভই করুক আর বাইরের লোকই করুক, করে তোছে। অর্থাৎ আমাকে আইনগত যে প্রসিডিওর আছে তার মাধ্যমেই শাস্তি দিতে হবে, তার বাইরে কখনো দেওয়া যায় না। এবং ভারতের যারা সংবিধান এবং আইন প্রণেতা তারা তো এমনি ভেসে এসে মানে গণেশের প্লাস্টিক সার্জারি করে সুন লাগিয়ে আইন করেনি, তারা অনেক বিবেচনা করেই করেছে। এটা সভ্যতা এইভাবেই এগোয়। অসভ্যতা বলে এনকাউন্টার করে মরে দাও, অসভ্যতা বলে গুন্ডা দমন আইনের নামে 1 বছর বিনা বিচারে আটক করো, এটা সভ্যতা নয়, এটা অসভ্যতা।
মানে এবং মব লিঞ্চিংও সেটার পার্ট। অবশ্যই ওই যে ইন্দ্রজিৎ বলে যে ছেলেটাকে মারা হলো, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কিন্তু পাশাপাশি এটাও প্রশ্ন তো উঠছে যে কি করে যার এফআইআর নেম, নির্যাতিতার বাড়ির পরিবারের লোক তার নাম এফআইআর দিয়েছিল, তাকে কি করে মুখ্যমন্ত্রী বললেন যে সে নির্দোষ এবং ধর্মীয় কারণে তার পরিচয় দেখে মারা হয়েছে বলে 25 লাখ টাকা দিলেন? এই প্রশ্নও উঠছে। পলিটিশিয়ানরা তাদের মতো করে পলিটিক্স করেন, কিন্তু সাধারণ মানুষ আমরা ল অ্যাবাইড পারসন, আমরা আইন এবং সংবিধান মেনে চলব। সেই সংবিধান মেনে চলার ক্ষেত্রে এই গুন্ডা দমন আইনের ওই যে কিছু কিছু ড্রেকনিয়ান অংশ আছে, অর্থাৎ কেউ যদি মনে করে আমি গুন্ডা, অনেকগুলো গ্রে এরিয়া রয়েছে, তার কোনো জবাব কিন্তু নেই। সেইগুলোকে ক্লিয়ার করা উচিত ছিল। আমি জানি না এটাতে কি হবে, এবং এরপরে এমন হতে পারে আমি কিছু বললাম, সেই বলাটা নিয়ে বলা হলো যে ওর বলাটা আসলে অসামাজিক, সেটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাই আমি ওকে তুলে নিয়ে গিয়ে 1 বছরের জন্য জেলে ভরে দিলাম, ওর কোনো পাবে না। এটা তো হতে পারে না, ইট ইজ নট। তার মানে কি তোমার লায়েক আলীর গ্রেপ্তারেরও তুমি বিরোধিতা করো? না, লায়েক আলীর গ্রেপ্তারের পুলিশ যদি কার্যকরণ পেয়ে থাকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু ওরা যেটা বলছে যে মব লিঞ্চিং বা ইত্যাদি যা দেওয়া হয়েছে, ও গিয়ে ওখানে ক্ষমাচ্ছিল, সেটা তা সত্ত্বেও দেওয়া হয়েছে। এটা ঘটনা, লায়েক আলীর নাম তো কোথাও এফআইআর এর মধ্যে ছিল না। এই মানে লিঞ্চিংয়ের ক্ষেত্রে বা মবকে উত্তেজিত করার ক্ষেত্রে যুক্ত করা হয়েছে। ঠিক এই একই জিনিস এই পুলিশ এই অদ্ভুতভাবে নেতা বা ওই সংগঠিত লোকদের নিয়ে জনতাকে থামাতে যায়, আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখছি। এরপরে কিন্তু মানুষ আর যাবে না। এই আমরা এসআইআরের সময় মালদায় যে ঘটনাটা দেখেছিলাম, মালদায় মোফারুকুল ওখান দিয়ে যাচ্ছিল। মোফারুকুল একজন আইনজীবী, ভালো আইনজীবী, খারাপের মধ্যে যাচ্ছে না, তার প্রচুর ফলোয়ার, প্রচুর লোক দেখে তাকে হই হই করেছে। সে হিরো সাজতে গিয়ে গাড়ির ওপর উঠে নানা আজে বাজে কথা বলেছে। আবার ওখানকার যে অ্যাডিশনাল এসপি ছিল, তাকে দেখলাম মোফারুকুলকে নিয়ে যে ছেড়ে দিন, এই করে দিন, পাবলিক ডিসপার্স করা, সেখানে সেগুলো সবই কিন্তু দেখা যাচ্ছিল, এটা কিছু নয়। তারপর আমরা তাকে দেখলাম এনআইএ অ্যারেস্ট করলো। সে ওখানকার এই জাজেদের ওপর যে অ্যাটাক হয়েছিল এসআইআর এর সময়, যখন এটা হচ্ছে আর কি, ওই আমাদের অ্যাডজুডিকেশন হচ্ছে, গাড়িকে তাড়া করছিল, তাকে জড়িয়ে দেওয়া হলো। ওই ভিডিওগুলো যে করছিল আকরামুল বাগানি, তাকে করা হলো। তারা 4 মাস মতো জেলে খেটেই সবে মুক্তি পেয়েছেন। এই ক্ষেত্রেও লায়েক আলীকেও দেখা যাচ্ছে কিন্তু পুলিশ নিয়ে গিয়ে ওইভাবেই মাইক ধরিয়ে যে আপনারা উত্তেজিত জনতা শান্ত হন, শান্ত হন বলছে। এখন এর পরবর্তীকালে এই ধরনের নেতৃত্বে যারা রয়েছে বা যারা স্থানে আছে, তারা তো আর মানুষকে কিছু অ্যাড্রেস করতে চাইবেন না, যে আমাকেও বাবা যদি জড়িয়ে দেয়। লোক সরে যাবে ক্রমাগত। না, কিন্তু লোক সরে গেলেও মিডিয়া তো বলবে, মিডিয়া তো চুপ করে থাকবে না। মিডিয়া কতটা বলবে আর কতটা বলবে না, এটাও কিন্তু এখন বলা খুব মুশকিল। সোশ্যাল মিডিয়া যে আছে তারা বলছে, আবার সোশ্যাল মিডিয়ার তো দুরকমই আছে, টাকা পয়সা পেয়েও সোশ্যাল মিডিয়া বলে, আবার নিজেদের খবরের প্রয়োজনেও বলে। কে কেন কিভাবে বলছে তো পরিষ্কার নয়। এবং সোশ্যাল মিডিয়ার পেছনে কোথাও 2টো লোক আছে, কোথাও কেউ নেই, তাদের পেছনেও কেউ নেই, তারা লজ্জারও কিছু নেই। ভয় দেখালে তারা ভয় পেয়ে যাবে, টাকা দিলে তারা চুপ করে যাবে। আর মেন স্ট্রিম মিডিয়া তাদের কথা বলার মতো নয়, কারণ তারা, আমি দেখছিলাম প্রথম দিকে, এই প্রথম যখন এই বারুইপুরের ঘটনা হয়েছিল, সারাদিন ধরে মেন স্ট্রিম মিডিয়ায় প্রায় দেখাচ্ছিলই না। দেখিয়েছিল কিছু রিপাবলিক টিভি, তারা আবার পরের দিন আবার উল্টো লায়েক আলী কেন অ্যারেস্ট হবে না সেটা নিয়ে শুরু করে দিল। অর্থাৎ মেন স্ট্রিম মিডিয়ার ওপর মানুষের বিশ্বাস চলে যাচ্ছে ঠিকই, তবু তো এখন মানুষ দেখে না বললে তো বাজে কথা বলা হবে। এত তাদের রিচ, তারা ডিজিটালিও আসছে, টিভিতে দেখা যাচ্ছে, খবরের কাগজ তো পরদিন সকালবেলা, সুতরাং মানুষ দেখে। কিন্তু মানুষের বিশ্বাসের কোথাও একটা কিন্তু বারবার ধাক্কা লাগে। বিশ্বাসের ধাক্কা তো লাগারই কথা, বিশেষত পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য, সেখানে 40% পাওয়া বিরোধী দল যেভাবে মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, এতটা দুর্নীতিগ্রস্ত দল, এবং যিনি 15 বছর ধরে মুখ্যমন্ত্রী থাকলেন, মুহূর্তের মধ্যে তাকে ছেড়ে সবাই চলে গেল, এবং তাদের সবার এক এবং একমাত্র বক্তব্য হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তাদের এই বিপর্যয়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তাদের দল এইভাবে ধরাশায়ী হয়েছে। তার পরিবর্তে তারা একটা নতুন সেকশন তৈরি করলেন। তুমি আমায় 2টো জিনিস বলো। প্রথমত, তোমার কি মনে হয় এই যে যারা নিজেদের পুরনো ক্যাম্পই বলতে হবে, দুটোকেই তো আমরা তৃণমূল বলছি এখন, পুরনো ক্যাম্প ছেড়ে গিয়ে নতুন একটা ক্যাম্প তৈরি করলেন, যেখানে তারা বলছেন তারা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করবেন। মানুষ, তৃণমূল লাস্ট ইলেকশনে প্রায় 40%-41% ভোট পেয়েছে, মানুষ তাদের উপর কতটা বিশ্বাস করবে? মানে তারা যদি ভোটে দাঁড়ায়,
তারা কিরকম ভোটে ফলাফল করবে? 500, 700, 1000, 1500 ভোট পাবে ঋতব্রতরা। কিন্তু সেইটা এই 1000, 1500 ভোটও কিন্তু ফ্যাক্টর, অর্থাৎ 41% যে ভোট সেটাকে তো 3 টুকরো করে দেওয়া গেল। আমি সেখান থেকে যদি 3% ভোট বা 2% ভোট ঋতব্রতরা পায় আর 2% ভোট কাকলিরা পায়, তাহলে তো 4% কমে গেল। যে গ্যাপ ছিল 5% সেটা বেড়ে গিয়ে 9% হয়ে গেল। তো এটা তো বিজেপির একটা স্ট্র্যাটেজি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এদের কারোর বিরুদ্ধে আর কোনো মামলা মোকদ্দমার কোনো কিছু হবে না, এরা কেউ ডিম খাবে না। কেন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে শতদ্রু দত্ত না, ও তারপরে যখন পালিয়ে বেড়াচ্ছিল তখন টিভি পেছনে পেছনে দৌড়চ্ছিল। এখনও তো অরূপ আছে, কই এখন তো আর কিছু হচ্ছে না। জাভেদ তো এখনও আছে, এখন তো জাভেদের কিছু হচ্ছে না। ববি তো কীরকম একটা অদ্ভুত নির্বাক দৃষ্টি দিয়ে তখন ঘুরছিল, ববি তো এখন হাসছে দেখা যাচ্ছে, আর তো কিছু হচ্ছে না। তো এরকম পরপর পরপর মন্ত্রীদের কথা বলে দেওয়া যায় যাদের কিছুই হবে না, যাদের কিছুই হচ্ছে না। তো তাহলে একটা ইন্স্যুরেন্স সুরক্ষা কবচ, অর্থাৎ আমি ভালোর দলে গেলাম, সুরক্ষা কবচ পেলাম, আমি ক্ষমতার সাথে কাছাকাছি পেলাম, পুলিশ প্রোটেকশনও পেলাম, সেন্ট্রাল গভর্নমেন্টে যারা গেছে তারা হয়তো মন্ত্রীও হয়ে যাবে। যদিও এই কী করে স্বীকৃতি দিলেন সে নিয়ে প্রচুর ডিসপিউট আছে। এটা গেল একদিকে। উল্টো দিকে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন, এটা ঘটনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আইপ্যাককে দিয়ে দল চালিয়েছেন সেইভাবে কোনো দল চলে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি ভোটে হেরে যাওয়ার পরে বিভিন্ন স্তর থেকে খোঁজ নিচ্ছি, উনি আগে যেরকম প্রত্যেকটা ব্লকের, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা পুরসভার অন্তত 10 জন করে চিনতেন, উনি আর সেই যোগাযোগ গত 5 বছরে 2021 থেকে 26 রাখেননি। অভিষেক এবং আইপ্যাক আর দিদিকে বলো ইত্যাদির মাধ্যমেই সব চালিয়েছিল। তো সেটা তো গেছে, তারা কম্প্রোমাইজ ছিল, তাদের আলাদা ব্যবসা, এবং তাদের যারা ব্যবসা করে যে 2-3 জন ডিরেক্টর ছিলেন তাদের নানা রকম তাদের ব্যবসা যাতে ব্যাঘাত না ঘটে তারা সব ছেড়ে ছুড়ে চলে গেছে। বাকি পড়ে রইল আর একটা ল ফার্ম মিস্টার বসুর, সেটাও উড়িষ্যায় আমি শুনেছি তারা গভর্নমেন্টের সাথে কী সব চুক্তি করেছে, তারাও প্রায় ছেড়ে চলে গেছে। তাদের হাতে একটা খবরের কাগজ ছিল, সেটা এখন পুরোপুরি বিজেপিপন্থী হয়ে গেছে। তাহলে যাদেরকে নিয়ে তিনি লড়তে নেমেছিলেন, একটি ল ফার্ম, একটি ভোটকুশলী সংস্থা, সব একবারে কম্প্রোমাইজ ছিল, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতো করে দল চালাতেন, তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে, এটা ঘটনা। পাশাপাশি এটাও তো ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ও আছে, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন। অভিষেক বলছেন আমার জন্য যদি যান তাহলে আমি ছেড়ে চলে যাবো, আপনারা চলে আসুন। তাহলে আসছেন না কেন? আসছেন না ওই ডিম খাওয়া, আসছেন না এনকোয়ারি করা, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, লোকাল থানা, সিআইডি, আসছেন না কারণ পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে বলছে। এবং একটা ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে, কেন ভারতের রাজনীতিতে হয়নি, কোনো মুখ্যমন্ত্রী গিয়ে বিরোধী দলের এমপিদের দিল্লিতে একজন মন্ত্রীর বাড়িতে বসে দল ভাঙছেন, এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত বিজেপি অন্য রাজ্যেও কিন্তু ঘটাতে পারেনি। পশ্চিমবঙ্গে যা করেছে, দল ভাঙলো কোথায়? ওরা তো এনসিপিআই হলো, বেরিয়ে গেছে কোথায় একটা হাওড়ার একটা মানে জলা জমির মধ্যে একটা, এবং সেটা কেউ জানেও না, সেটা কোনো রেজিস্টার্ড ওইভাবে একটা পার্টিও নয়, স্বীকৃত যে প্রতি বছর রিনিউ করবে, রিনিউয়ালই হয়নি, ইয়ারলি যে রিনিউয়াল, তাহলে তো ওদের মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যাবে। হতে পারে, নিয়ম হচ্ছে তাই। যে কারণে ওম বিড়লা যে নোটিশ দিয়েছিলেন এবং আলাদা করে সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলিকে ডেকেছিলেন, কিন্তু ওয়েবসাইটে দেখা যাচ্ছে ওই 28 জন এমএলএ এমপি রয়েছেন তৃণমূলের, যেটা নিয়ে বিরোধীরা ওয়াকআউট অবধি করেছে পার্লামেন্টে, মিটিংয়ে যায়নি সর্বদলীয় বৈঠকে, যে তুমি ওদেরকে আলাদা করে ডাকছো, বলছো আলাদা গ্রুপ, এদিকে দেখাচ্ছ পার্লামেন্টের ওয়েবসাইটে তুমি 28 জন এখানেই রয়েছে। এটা হয় নাকি কখনো? আমি যদি আলাদা গ্রুপের মর্যাদা, তার মানে কোথাও একটা ওম বিড়লার মধ্যেও যে বেআইনি কাজ উনি করবেন আমরা জানি, কিন্তু সংশয় রয়েছে, সেটা করতে গিয়েও 4বার ভাবছেন, ফাম্বল করছেন। তো সেইটাকে ভেঙে দেওয়া গেল। সো একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আর এটা না হওয়ার খুব একটা কারণ ছিল না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও আমি আলোচনায় এসে বলেছিলাম, এইখানেই বসে বলেছিলাম, এটা একটা এক্সটেন্ডেড ফ্যান ক্লাব ছিল, নো পলিটিক্যাল ইডিওলজিক্যাল বেস। সিপিএম হাঁটাও, রাজ্য বাঁচাও, সিপিএম হটে গেছে, মরে গেছে, 2019 থেকে 0। তাহলে 7 বছরে আর তো কিছু ইডিওলজি দিতে পারিনি আমি। তাহলে ইডিওলজিক্যাল কারণে এরা যে অন্যদিকে যাবে বিজেপির, এরা মন্দির করেছে, এই করেছে, খেলা মেলা উৎসব করেছে, পুজো করেছে, তো সে তো বিজেপিও করছে, তাহলে আমার তো কোনো অসুবিধেই নেই। এইবার পড়ে থাকে মুসলিম বিধায়করা কেন গেল, মুসলিম এমপিরা কেন গেল।
আমি সুনির্দিষ্টভাবে মুর্শিদাবাদের মুসলিম এমপিদের ব্যাপারে বলতে পারি, তাদের দুজনের বিজনেস আছে, তাদেরকে বলা হয়েছে যে ব্যবসা যদি করতে চান তাহলে আপনারা থাকবেন না। তারা ব্যবসা বাঁচাতে, একজন বিড়ি ব্যবসায়ী, তো যিনি বিড়ি ব্যবসায়ী তার অফিসের লোকেরা বলছে আপনি ভুল করেছেন, কারণ এর পরে এটা বড় রকম একটা গন্ডগোল আসবে, কারণ অনেক কর্মচারী তার কাজ করছে না। এটা খুব ইন্টারেস্টিং ঘটনা। অন প্রোটেস্ট, মানে বিভিন্ন বিড়ি তো লার্জ স্কেলে ব্যবসা হয়, বিভিন্ন ব্লকে বিড়ি দেওয়া হয়, তারা বলেছে আমরা ওর বিড়ি বাঁধবো না। মানে এইরকম রেজিস্ট্যান্স, মানে আমি শুনে খুব তাজ্জব হয়েছি। কিন্তু তিনি মনে করেছেন যে তিনি তার ব্যবসা বাঁচাতে পারবেন, আর একজন এমপিও ভেবেছেন তিনি তার সম্পত্তি বাঁচাতে পারবেন। আর যে বিধায়করা থাকলেন এরা কেউ হয়তো কোনো মাদ্রাসার সাথে যুক্ত, কেউ অন্যর সাথে যুক্ত, নানা রকম আছেন। যিনি চিফ হুইপ হয়েছেন তার বাড়ির পরিবারের লোকেরা মুর্শিদাবাদ জেলা পরিষদ, কিন্তু এখনো মুর্শিদাবাদ চেঞ্জ হয়নি, না মালদা জেলা পরিষদও চেঞ্জ হয়নি। অর্থাৎ জেলা পরিষদ চেঞ্জ হলো কোথায়? পূর্ব মেদিনীপুর। জেলা পরিষদ চেঞ্জ হলো কোথায়? মহামৈত্র নদিয়া। কিন্তু মালদা মুর্শিদাবাদ, যেখানে মুসলিমরাই জেলা পরিষদ ডমিনেট করে, আজকে 2.5 মাসের মধ্যে চেঞ্জ হলো না। গোপন রহস্যটা কি? পঞ্চায়েত সমিতিও তো চেঞ্জ হলো না, সেখানে তো সবার আগে চেঞ্জ হওয়ার কথা। কারণ আমরা এই 208 জন যে বিধায়ক জিতেছেন, একজনও মুসলমান নেই, কোনো মাইনরিটি মিনিস্টার নেই, দরকারই নেই মাইনরিটি মিনিস্ট্রি করার। অথচ মাইনরিটি ডমিনেটেড দুটো জেলায় জেলা পরিষদ শুধু নয়, বাকি সব কিছুই অক্ষুণ্ণ রয়েছে। কোন রহস্যে রইল? তাহলে বিধায়কদের নিশ্চয়ই এর পেছনে রহস্য আছে, যারা ঋত ক্যাম্পে চলে গেছে, এটা খুব স্পষ্ট। আমি তো তাহলে সেই জেলা পরিষদ আগে ভেঙে দেবো না। আমাকে তুমি বলো তাহলে এই এদের রেকগনিশনটা হচ্ছে কি করে? তার মানে ডেফিনেটলি কোথাও তো লিগ্যাল প্রভিশন আছে যেটার উপর ভিত্তি করে এদের, নইলে দলত্যাগ বিরোধী আইনে এদের প্রত্যেকের একদম। এখন সদস্য পদ, প্রথম কথা হচ্ছে ওরা তৃণমূলের পক্ষ থেকে ওম বিড়লাকে বলা হয়েছে ওইভাবে কখনো কোনো পার্টিতে মার্জ হতে পারে। ওরা তো মার্জ হয়নি। না না, ওরা মার্জ তো পলিটিক্যাল পার্টির সঙ্গে মার্জ হতে পারে, সেটা তো হয়নি। তা ওরা অন্য পার্টিতে চলে যেতে পারে না, তাহলে তো সদস্যপদ খারিজ হোক, যেটা কল্যাণ ব্যানার্জিরা লয়ারে মানে আইনগত প্রভিশন দিয়েছে। নাও বল টু স্পিকারস কোর্ট। স্পিকার এটা কি করবেন আমরা সকলেই জানি, উনি ওদেরকে এনসিপিআই বলে ডিক্লেয়ার করবেন। স্পিকার তো নিরপেক্ষ নন, করবেন। সেইটাকে তখন এদেরকে চ্যালেঞ্জ করতে হবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে। তার আগে তো করতে পারবে না। এবার সেই মামলাটা কতদিনে নিষ্পত্তি হবে সেটা এমন টেনে দিল 2029 অবধি। কিন্তু এটা নিয়ে একাধিকবার সুপ্রিম কোর্টের রুলিং আছে, এটা বেশি দিন ঝোলাতে পারবে না, স্পিকারও বেশি দিন ঝোলাতে পারবে না। স্পিকারকে আগামী 2-3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, পরিষ্কার বলে দিতে হবে যে এরা আলাদা এন্টিটি, আলাদা পার্টি ইত্যাদি। বোম্বের ঘটনার পরে এটা রায় হয়ে গেছে, মানে মহারাষ্ট্রের পরে। তখন যদি স্পিকার বলে দেয় না এরা এনসিপিআই, তাহলে সেইটাকে চ্যালেঞ্জ করে এরা এনসিপিআই হলো কি করে, সেইটাকে কেন্দ্র করে কল্যাণ ব্যানার্জিরা সুপ্রিম কোর্টে কেস করবে। তার আগে তো পিটিশন, যতক্ষণ না স্পিকার বলছে, যে কারণে টেকনিক্যালি এই 28 জনকেই দেখিয়েছেন এই মনসুন সেশনের ওয়েবসাইটে দেখানো হয়েছে 28 জনই তৃণমূলের। আচ্ছা, ও এখনো অফিসিয়ালি এদের কোনো রেকগনিশন হয়নি, এদেরকে বলেছে আলাদা ব্লক। এইবার এটাকে কিভাবে বিজেপি ট্যাকল করে সেটা দেখার। এখন মানে কি বলে, আঁখ বন্ধ করকে তো করা যায়, চোখ বন্ধ করে আমি যা খুঁজি তাই বললাম। সাধারণত ব্লক বা চেয়ার আলাদা দেওয়া হয়, কাউকে পার্টি থেকে সাসপেন্ড করলে বহিষ্কারও করা হলো না বা 2-3 জন, তাকেও একটা আলাদা ব্লক, এটা আমরা দেখেছি, দেওয়া হয়। এখন এরা এনসিপিআই, এরা আবার এনসিপিআই ভাবে বলছে বিজেপিতে মার্চ করবে, তাহলে আরো গরিত অপরাধ। এনসিপিআই দলের তো এরা কেউ পদাধিকারীই নয়, সেটা সম্পূর্ণ অন্য লোকের দল, এবং তারা সেটা বলছে আমরা এনসিপিআইকে আমরা প্রতি বছর যে রিনিউয়াল হয় তার কিছু জমাও দেয়নি, তারা এর দায়িত্বও নিতে চাইছে না। ও বাবা, তাহলে তো এটা এনসিপিআই বেসিক্যালি রেজিস্টার্ড পার্টিই থাকছে না যদি রিনিউয়াল প্রপারলি না হয়ে থাকে। এনলিস্টেড পার্টি ছিল, কিন্তু ন্যাশনাল রেজিস্ট্রেশন করে যে প্রতি বছর যে কোনো কিছু একটা মানে রেজিস্ট্রেশন, একটা ক্লাব রেজিস্ট্রেশনও যদি রিনিউয়াল না থাকে তাহলে তার কোনো ভ্যালিডিটি নেই, কিন্তু এদের সেটাও নেই। এখন সবই যদি এই ফাউল করে চোখ বন্ধ করে বসে থাকি তাহলে তো কিছু করণীয় নেই।
যে সেই দিক থেকে বলতে গেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কিন্তু অনেক হিসেব কষে টেকনিক্যালি জায়গার দিকে অনেক স্ট্রং জায়গায় গেছে। তারা আলাদা জেলা ভিত্তিক কমিটি তৈরি করেছে, তারা অমুক করেছে, তারা আইনগতভাবে জানে এই চ্যালেঞ্জটা এইভাবে লড়া হবে। তাদের যারা যেই আইনি পরামর্শ দিক তুলনামূলকভাবে বেটার আইনি পরামর্শ দিয়েছে রাদার দ্যান এই এমপিগুলোর থেকে। হ্যাঁ, কারণ যেভাবে ধরো আলাদা করে সম্পূর্ণ তৃণমূল তৈরি হচ্ছে এবং সেটার আস্তে আস্তে কমিটি তৈরি হচ্ছে, তার মানে ওদের যে বলা হচ্ছে যে কেন্দ্রীয় কমিটির মিটিং, সেটা যদি দেখানো হয় যে সত্যি সত্যি হয়নি এবং আগের কমিটি ইনভ্যালিড হয়ে গেছে, তাহলে তো এইটার প্রভিশনটা থেকেই যাচ্ছে যে ফাইনালি ঋতব্রতরা চেষ্টা করবে যে আমরাই আসল তৃণমূল। যে কারণে এটা পেয়ে যেতে পারে এই আশঙ্কা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওই ফেসবুক লাইভে যে আমি পার্টিটা তৈরি করার পরে গলায় দরকারে যদি কিছু হয় আমি গলায় সিম্বল ঝুলিয়ে বেরোবো। এই কথাটা বললেন কেন? বললেন একটাই, যে সিম্বল চলে যেতে পারে, পার্টির নামও তৃণমূল কংগ্রেস চলে যেতে পারে। ফান্ড, এখন ফান্ডটা আপাতত ও তো ফ্রিজ করাই থাকবে, তারপর যারা ফয়সালা যদি হয় তাহলে ফান্ডও চলে যেতে পারে। তো ফান্ড চলে গেলে তো পার্টিই থাকবে না। এখন ফান্ড, আজকের যা যুগ প্রসুন্দা, ফান্ড ছাড়া একটা পার্টি অপারেট করবে কি করে? কিচ্ছু করতে পারবে না। আরও অন্যান্য ফান্ড আছে, ওরা বলছে ফান্ড গেলে যাবে, না গেলে সেই সব আইনগতভাবে লড়বে। সেটা মমতা ব্যানার্জি কোথায় কোথায় ফান্ড আছে কি আছে সে তো তার চিন্তা। উনি অনেক পজিটিভ। আমি যেটা শুনেছিলাম কংগ্রেসের সাথে যে আলোচনা হয়েছিল, কংগ্রেস বলেছিল ফান্ডের সিগনেটারি অথরিটি আপনারাই থাকবেন, যদি মার্চ করে যান তাহলে এরাও এমপিগুলো ভেঙে বেরোতে পারতো না। কিন্তু সেটা তো মমতা ব্যানার্জি রাজি হননি। যখন কংগ্রেস কি সত্যি সত্যি মার্চ করার প্রপোজাল দিয়েছিল? কংগ্রেসের একটা মার্চ করার প্রপোজাল ছিল, কিন্তু বলা হচ্ছে যে ওইভাবে নাকি কংগ্রেসের সঙ্গে মার্চ করা যায় না, তাদের সুনির্দিষ্ট কমিটি আছে, কনস্টিটিউশন আছে, সেটা ওইভাবে চাইলেই কংগ্রেস। আমি নাম করব না, রাহুল গান্ধীর বার্তা এখানেও দেওয়া হয়েছিল। এখানে যারা কংগ্রেসটা চালায় একেবারে শীর্ষস্তরে, তাদের সাথে আমি যা কথা বলেছিলাম এবং দিল্লিতে যারা কংগ্রেসের এই ব্যাপারে কথা বলছিল তাদের মধ্যে আমার যারা ইনসাইডার কথা হয়েছিল, এই ব্যাপারে অনেকটাই এগিয়ে যাওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ ভেরি পার্টার্ড। তাকে বলা হয়েছিল যে আপনি যদি মনে করেন, এটা কংগ্রেসের উইলিংনেস নয়, আপনি যদি মনে করেন যে এই কারণে এটা সোনিয়া গান্ধী দুর্বলতা, রাহুল প্রিয়াঙ্কার দুর্বলতা নয়, সোনিয়া গান্ধীর দুর্বলতা, আপনি যদি মনে করেন তাহলে টাকাটা তখন একটা ফ্যাক্টর ছিল যে হিউজ অ্যামাউন্ট, সেটা আপনাদেরই থাকবে, সিগনেটারি অথরিটি সেটা কিছুভাবে আমরা প্রোটেকশন দিয়ে দেবো। কারণ আমরা কংগ্রেসকে যে এই মুহূর্তে যারা মনে করছে খুব দুর্বল অবস্থায়, কংগ্রেস কিন্তু খুব দুর্বল অবস্থায় দেশে নেই। কারণ তারা ভারতের এমন 3টে রাজ্যে ক্ষমতায় চলে গেছে, কেরালা, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, যেখানে পুরোপুরি তাদের সরকার এবং সেখানে ইন্ডাস্ট্রি এবং ইত্যাদির মাধ্যমে তারা যথেষ্ট। তামিলনাড়ু সরকারও এখন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেটাও রাহুল গান্ধীর সাথে এর খুব ভালো সম্পর্ক। ঝাড়খণ্ড রয়েছে তাদের হাতে, তারাও গভর্নমেন্টের সাথে যৌথভাবে রয়েছে। অর্থাৎ কংগ্রেস যে খুব খারাপ অবস্থায় আছে এরকম কিন্তু কিছু নয়। মানে একেবারে কংগ্রেস কপর্দক শূন্য অবস্থা যেরকম ছিল সেরকম অবস্থা থেকে কংগ্রেস কাটিয়ে উঠেছে। এই পরিস্থিতিতে যদি যেত তাহলে প্রাথমিকভাবে হয়তো বিধায়ক দলটা পারতো না, কিন্তু লোকসভাটাকে অনেকটাকেই বাঁচিয়ে ফেলতে পারত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন তিনিই জানেন। তিনি মায়াবতী হবেন না, তিনি কংগ্রেসে যাবেন না, ভাইপোকে বাঁচানোর জন্যে তলে তলে কোনো আন্ডারস্ট্যান্ডিং করতে থাকবেন, সেটা উনি ছাড়া আর কেউ জানেনই না। দেখো, শোনা যায় প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন যে আমি মমতাকে কোনোদিন ক্ষমা করব না, কারণ মমতা পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসছে। একটা ফেজ ছিল যখন ন্যাশনাল পার্টি হিসেবে কংগ্রেস ডমিনেট করতো, তারপর একটা সময় এলো আমরা দেখলাম যেখানে রিজিয়নাল পার্টিগুলো আস্তে আস্তে মাথা চাড়া দিল এবং ক্ষমতাশীল হয়ে ক্ষমতা দখল করতে আরম্ভ করলো, কোথাও ভীষণ সিগনিফিক্যান্ট হয়ে উঠলো। যেমন এর বাইরে মানে কংগ্রেসকে মূলত প্রায় দুর্বলতার চরম সীমায় নিয়ে চলে গিয়েছিল, তার মধ্যে তৃণমূল কংগ্রেস একটা, এদিকে তোমার ধরো আম আদমি পার্টি আছে, ওদিকে তোমার মহারাষ্ট্রে এরা আছে, শিবসেনারা আছে। এই রিজিয়নাল পার্টিগুলো এখন আবার দেখা যাচ্ছে যে ন্যাশনাল পার্টি হিসেবে বিজেপি যখন নিরঙ্কুশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই মুহূর্তে হয়তো নেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নিরঙ্কুশ হয়ে উঠছে, তখন এই রিজিয়নাল পার্টিগুলো আস্তে আস্তে কিন্তু মুছে যাচ্ছে। নীতিশ কুমারকে
একদম sideline হয়ে গেছে। হ্যাঁ, একদম সাইডলাইন হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের অবস্থা থেকে তার অতি বড় মিত্রও বলতে পারবেন না, তিনি খুব একটা কমফোর্টেবল জায়গায় রয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালের খুব খারাপ অবস্থা, রিজিওনাল পার্টিগুলো আবার প্রায় বিলুপ্তির পথে, এবং ন্যারেটিভটা দাঁড়াচ্ছে বিজেপি ভার্সেস কংগ্রেস। অর্থাৎ তুমি আমাকে একটা জিনিস একটু ক্লিয়ারলি বলো, সেটা হচ্ছে যে যতদিন পর্যন্ত রিজিওনাল পার্টি দিয়ে কংগ্রেসকে কাটার প্রয়োজন ছিল ততদিন কি বিজেপি ব্যবহার করলে, বা এখন তারা আস্তে আস্তে কনসলিডেট করছে? বিজেপি সবসময় বলে আমরা কংগ্রেসের বিরুদ্ধে কমফোর্টেবল, কারণ তাহলে হয় কংগ্রেস নয় বিজেপি, এর মধ্যে আর মাঝখানে কেউ নেই। এবার থার্ড পার্টি হয়ে গেলে সে একবার বিজেপি একবার কংগ্রেস একবার, এ তো গোটা ব্যাপারটার মধ্যে চক্র আরও বেড়ে গেল। এটা হলো কংগ্রেসের। এইবার মমতা বন্দ্যোপাধ্যায়, প্রণববাবু ঠিকই বলেছিলেন, প্রণববাবুদেরও বুঝতে ভুল হয়েছিল। আমি যেদিন এআইসিসি যখন অধিবেশন হচ্ছে, মমতা যখন ইনডোর আউটডোর করছেন, সেই মুহূর্তে আমার মনে আছে আমি অ্যাসাইনমেন্টে ছিলাম কংগ্রেসের ওই অধিবেশনে, তো নেতাজি ইনডোরে। তা প্রণববাবুকে গিয়ে বললাম এরকম, আমরা দু একজন সাংবাদিক যারা ছিলেন, তো ওই ঘরের মধ্যে এও ছিলেন, শারদ পাওয়ারও ছিলেন, যে ঘরটায় পরে স্পোর্টস কাউন্সিলের চুনি গোস্বামী একসময় দীর্ঘদিন বসতেন, ওই ঘরটা ছিল ওদের অফিস। তা প্রণববাবু হঠাৎ বললেন যে নেতাজি পারেনি কখনো বেরিয়ে গিয়ে, মমতা ব্যানার্জি কি করবে? তো তারপর মমতা ব্যানার্জি তো করলেন, দল করলেন, ক্ষমতা এলে। আমি পরে প্রণবদাকে জিজ্ঞেস করেছিলাম যে প্রণবদা আপনি তো বলেছিলেন, মনে আছে? বলে হ্যাঁ বলেছিলাম। তাই আমি বললাম তা কি মনে হয়? বলে না, আমার অ্যাসেসমেন্টে পুরো ভুল ছিল, যে নেতাজি পারেনি বলেই যে মমতা পারবে না, সেই অ্যাসেসমেন্টটা আমার ভুল ছিল। তো এনিওয়ে, মমতা ব্যানার্জির এখন ফাইনালি যা পরিস্থিতি, আমিও কংগ্রেসের লিডারদের সাথে কথা বলে এবং তৃণমূলের সাথে কথা বলে যেটুকুনি বুঝেছি, আগামী ইলেকশন মমতা মার্চ করুক বা মার্চ না করুক, মমতা সামনে থাকবে। কংগ্রেসের সাথে মমতার অ্যালায়েন্স হচ্ছে আগামী দিনকে, এই নিয়ে কোনো ডাউট আমি আজই এখানে বসেই বলে গেলাম, এটা নিয়ে কারোর যেন কোনো ডাউট না থাকে। না, কিন্তু কংগ্রেস মমতা অ্যালায়েন্স হলে তো সিপিএম বামপন্থীরা ছেড়ে দেবে। সিপিএম এর সাথে কংগ্রেসের কোনো অ্যালায়েন্সের সুযোগ আপাতত নেই। এটার যিনি ব্যক্তিগতভাবে এর বিরোধ, মানে সিপিএম এর সাথে যাওয়ার পক্ষে রাদার, তিনি অধীর চৌধুরী আর আব্দুল মান্নান। আব্দুল মান্নানের আর কোনো সেভাবে তো বক্তব্য কিছু নেই। অধীর চৌধুরী সামাউ আর আদার হিজ ম্যানেজড, এবং যে কারণে অধীর চৌধুরী বলেছেন না যে মমতা যদি ক্ষমা চান, যদি বলেন, আগের থেকে স্ট্যান্ড অনেক সফট হয়ে গেছে। আর প্রত্যেকেই চায় যে পলিটিক্যালি ভ্যালিড থাকতে। অধীর চৌধুরী যদি দেখেন উনি এমপি হয়ে যেতে পারবেন, যদি দেখেন যে মমতা এলে আমার দিক থেকেও কংগ্রেসের দিক থেকেও লাভ। তবে আগে যেরকম মমতা 2011 100 কিলোমিটারের মধ্যে কংগ্রেসকে কোনো সিট দেবো না, সেই অবস্থা নেই। তো এই ঝরাপাতা মমতাকে কংগ্রেসের পক্ষে, কারণ মমতার নামের সাথে যতই কাকলি বা ঋতব্রতরা ভোট কাটুক, 30, 32, 35% ভোট মমতার নামে থাকবে। এটা অ্যাসেসমেন্ট শুধু কংগ্রেসের না, এটা আমি সিপিএমেরও এখানকার যারা দীর্ঘদিনের রাজনীতি করছে তাদের সাথে কথা বলেও দেখেছি, তারা বলছে ইয়েস, মমতার নামে 30% প্লাস ভোট মমতার নামে হয়। যেটা মোদির নামে 10 থেকে 15% ভোট বিজেপি মোদির নামে পায়, যেটা জ্যোতিবাবু যতদিন ছিলেন জ্যোতিবাবুর নামে 10% ভোট, বাকিটা অন্য। তো কিন্তু এই সত্যরোধ্য মমতার পক্ষে কি আর সম্ভব ঘুরে দাঁড়ানো? ওইভাবে হয়তো সম্ভব নয়, কারণ শারীরিকভাবে সম্ভব নয়, দুর্নীতির ব্যাগেজ আছে, ভাইপোও ব্যাগেজ, এই সব ধরলে সম্ভব নয়। কিন্তু তিনি যতক্ষণ আছেন উনিও জানেন আমার নামে 30% ভোট আছে, এবং যে কারণে বলছে না যে আমার এখনো তত বয়স হয়নি, আমি এক্ষুনি যারা ভাবছে মরে যাবো না, এই কথাগুলো কেন বলছেন? উনি জানেন যে ওনার নামে এখনো, শোনো, এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি নিরপেক্ষ কোনো সমীক্ষা করা হয় যে পরপর শুভেন্দু অধিকারীর কত পার্সেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের কত পার্সেন্ট, মোহাম্মদ সেলিম কত পার্সেন্ট, আমি ধরে নিলাম 1, 2, 3, 4 করে, বা অধীর চৌধুরী কত পার্সেন্ট, বা যাদের নামের যদি নাম তালিকা হয়, তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বরে থাকবেন, এ নিয়ে কারুর কোনো সন্দেহ নেই। এটা বিজেপিরও কারোর সন্দেহ নেই। বিজেপি চায় কিন্তু মমতা এটা থাকবে বলেই বিজেপিও মমতাকে পুরো মেরে দিতে রাজি নয়, যে মমতা থাক, যাতে সে কংগ্রেসের সাথে না যাক বা সিপিএম এর সাথে ফর্মিডেবল। সে যদি চলে যায় তাহলে পুরো বাল্কটাই না চলে যাবে। সুতরাং এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে রয়েছে। এখন উনি কি করবেন? আসলে নিজের হাতে তৈরি দলের এত টাকা, এখানে স্বাধীনতা, ওখানে গেলে তো তিনি ম্যাক্সিমাম কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হলেন বা কিছু হলেন, কিন্তু শুনতে তো হবে যতই স্টেট থাক না কেন, এটা তো থাকবে না। এবং এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ তাদের সাথে আমার যারা রোজ যাচ্ছে নিয়মিত কথা বলে মনে হচ্ছে
উনি এখনও মনে করছেন যে না আমি এখনও সেই অবস্থাটা ধরি, মানে যেটা বাস্তব নয়, কিন্তু মনে করছেন, এখন মনে তো লোকে করে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ আগেকার মমতা হলে আটকে দিতে পারতো, পুলিশ দিয়ে ঘিরে নিজের বাড়িতে বন্দি, অসম্ভব ব্যাপার। হ্যাঁ, সেইটাও তো পসিবল হয়ে গেল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে সমস্ত জায়গায় গেলেই যে আগের মতো সেই বিপুল জনস্রোত হবে তারও, মানে আমি একটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাইছি যে এই যে মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি, আমার একটা ব্যক্তিগত মতামত, মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি হচ্ছে সে ক্ষমতার সঙ্গে থাকতে চায়। এই যে এত বিপুল পরিমাণ কর্মী যে প্রসেসেই হোক যারা মমতার পিছনে থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতেন, একসঙ্গে হাঁটতেন, তাদের কত মানুষ সাহস করে সত্যি আর বেরোতে পারবে? ঠিক, একদম ঠিক। কিন্তু তা সত্ত্বেও মমতার এই যে বিজেপি ক্ষমতা আসার পর যে হকার একটা বড় সেকশন গেছে, পেটে লাথি পড়েছে। এই অন্নপূর্ণা ভাণ্ডার অন্ততপক্ষে 40 লক্ষ 50 লক্ষ মহিলা যারা জেনুইন পাবেন না, এটা তো বোঝাই যাচ্ছে যে পরিমাণ টাকার, তাদেরও একটা ক্ষোভ হবে। তাছাড়া হকারের বাইরেও প্রচুর দোকান, যেগুলো দিনের পর দিন বাজার, এটা তো হকার নয়, যারা বসেছিল তাদেরও ভাঙা হচ্ছে। দরিদ্র মানুষ গরু বিক্রি করতে পারছে না, সেখানে একটা প্রচণ্ড ট্যানারি শিল্পের যে শ্রমিক তাদের উপর অভিজ্ঞতা এসছে। ট্যানারি শিল্পের মানুষের ওপর কিভাবে অভিজ্ঞতা আসছে? অভিজ্ঞতা এসছে কারণ আমাদের এখানে পশ্চিমবঙ্গের গোয়ালারা গরু পালন করতো, বা যারা ব্যাকওয়ার্ড সেকশন, সেই গরুটা তারা বছরে 3-4 বছর দুধ দেওয়ার পরে সস্তা দামে বেচে দিত। সেই সস্তা চামড়া উইদাউট জিএসটি কিছু না ট্যানারিতে যেত, ফলে ট্যানারিতে সস্তা শ্রমিকরা সেই থেকে লেদার প্রোডাক্ট করতো এবং রপ্তানি করতো। প্রায় 23,000 কোটি টাকার টোটাল বাজেট, 23,000 কোটি টাকা। আমুল তো 600 কোটি টাকার বলছে প্ল্যান্ট লাগাবে, কি হবে না হবে জানি না, আগে তো আমুল ছিল। তো এই যে বাৎসরিক যে টার্নওভার, তো সেই ক্ষেত্রে প্রচুর লেবার যুক্ত, যদি উৎপাদনেই ঘাটতি হয়ে যায় তখন তো তাদের ওপর অভিঘাত সৃষ্টি হবে। যেরকম এই বছর যেটা হয়েছে ইন্টারেস্টিং, এই বছর বাজারে কি আম সেভাবে দেখা যাচ্ছে? বারুইপুর, উত্তর 24 পরগনা, নদিয়া থেকে যে আমটা স্টেশনের চারপাশে বা বাইরের যে বাজারগুলো ছেয়ে যেত, লোকে বাড়ি যাওয়ার সময় 4টে করে আম কিনে নিয়ে যেত, কাউকে দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আম গাছের বাগানগুলো যারা কন্ট্রাক্টে নিয়েছিল তারা ওই দোকানগুলো না থাকায় আম গাছ সাপ্লাই দিতে পারছে না কম দামে। পশ্চিমবঙ্গের আম, মালদার আম, উত্তর 24 পরগনার আম, নদিয়ার আম, দক্ষিণ 24 পরগনার আম, সেগুলো খুব কম দামে বাধ্য হয়ে তারা কোথাও কখনো নেপাল, কখনো বিহার, কখনো আসামে পাঠাচ্ছে। ইন্টারেস্টিং। এবং যারা এই বাগানগুলো নিয়েছে তারা কাঁদছে আর কোনোদিন বাগানই নেব না, কারণ সাপ্লাই চেনটা তো ছিল ওই স্টেশনের বাইরের দোকান এবং বাজারগুলো। তারা তো আর ওই ডালার রিস্ক নিয়ে আর ওটা নিতেই পারছে না, তাদের দোকানই নেই অনেকের। আর যাদেরও আছে তারাও রিস্ক নিয়ে বসতে পারছে না, পুলিশেতে যদি তারা ডালা ফেলে দেয়। না, কিন্তু তুমি আমাকে একটা জিনিস বলো, এই যে পদক্ষেপ, এই যে সেকশনটা, সেই সেকশন হয়তো ওই র্যালিতে হাঁটবেন। আরে মমতার সাথে ভোটে তো র্যালিতে যত হাঁটে লোকে তত ভোট দেয়। 2011-তে আমি উত্তর কলকাতায় যা র্যালি দেখেছিলাম, 2009 সিপিএমের, মনেই হয়নি মোহাম্মদ সেলিম হাঁটতে পারে বা সিপিএম হাঁটতে পারে। 2011-তে কখনো র্যালি থেকে বোঝা গেছিল? বা 2019-এর লোকসভা বা 21-এর বিধানসভার আগে ব্রিগেড থেকে কি বোঝা গেছিল যে সিপিএম একটাও সিট জিতবে না? ও দেখে কিছু হয় না, লোকে যখন ভোট দেওয়ার, ও যে বাড়িতে বসে থাকলে যদি সুযোগ পায় দিয়ে দেবে। না, কিন্তু তুমি এই যাদের কথা তুলে আনলে, এরা তুমি অ্যাফেক্টেড বলছো ঠিকই, কিন্তু এরা কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 50 বছর ধরে একটা দোকান চালিয়ে গেছে, একটা জায়গা জবরদখল করে সরকারকে 1 পয়সা ট্যাক্স দেয়নি, সরকার তো তাদের সেই জায়গাটাকে ফিরিয়ে নিয়েছে, পুনর্দখল করেছে। এটাকে তুমি অন্যায় কেন বলছো? আসলে যেটা হয়েছে যে এটা ঠিক, কিন্তু এই যে সিস্টেমটা গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে, সেটা পূর্ববঙ্গ থেকে আসা যে মানুষ, তারা যে বাজার করেছে এই পশ্চিমবঙ্গের সিস্টেমটা সব কিছু একটা সিস্টেম গড়ে ওঠে। 50 বছর 60 বছর ধরে সিস্টেম গড়ে উঠেছে। সেই সিস্টেমটাকে যারা, সিস্টেমটার মধ্যে দিয়ে যারা আর্থিকভাবে পেট চলছে, আমি সিস্টেমটাকেই যদি ভেঙে দিই, প্রথমত তাদের পেটে লাথি পড়ে গেল। আমি সিস্টেমটাকে কি করে মানে মডিফাই করব তাদের, সেটা আমি ভাবলাম না, সিস্টেমটাকেই ভেঙে দিলাম। তাতে কি হলো, টোটাল প্রোডাকশনের জায়গা দিয়ে আমার হ্যাম্পার পড়ে হয়ে গেল। এবং এই লক্ষ লক্ষ মানুষ, এই যারা বিচ্ছিন্ন হয়ে গেল 2-3 মাস বাদে, যেরকম ঈদের, এবার ঈদুজ্জোহার বাজার খুব খারাপ ছিল, কেনা বেচা হয়নি একেবারে। আমাদের এখানে তো দুটো বাজার খুব চাঙ্গা হয়, প্রচুর মানুষ কিন্তু ঈদের বাজার
আর দুর্গাপুজোর বাজার, তার উপরে 6 মাসের আয় নির্ভর করে। ঈদের বাজার ডাউন, এবার যদি দুর্গাপুজোর বাজারও এখন যা অবস্থা ডাউনই যাবে মনে হচ্ছে, সেটাও যদি ডাউন যায় তাহলে ওই কোন কারখানার কবে মানে শিলান্যাস করলাম, তো কারখানা তো হবে 5 বছর বাদে। আর এখন তো লেবার ওরিয়েন্টেড হয় না, কম লেবার দিয়ে মোর অটোমেশনে প্রোডাকশন হয়, সে ঘি দুধই হোক আর অন্য কিছুই হোক। তো আলটিমেটলি লোকের পেটে লাথি পড়ে যাবে না, তারা আলটিমেটলি কিন্তু বারবার বলছে যে এই পরিবর্তনটা চাইনি, কথাটা কিন্তু বেরিয়ে আসছে, যেটা সোশ্যাল মিডিয়ায় বহু, মানে আমি বলছি না কোনো তৃণমূলপন্থী বা সিপিএমপন্থী, সাধারণভাবেই লোকে বলছে। আমি বহু মানুষের সাথে কথা বলেছি, তারাও একই কথা বলছে। তো তাদের মনের মধ্যে তো একটা কথাও আছে, এবং সেটা তো মানুষ তো এই একটাই ভোটেই রিফ্লেকশন হয়। এবার সেই কারণেই আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে হয়তো সেই পরিমাণে লোক পাবেন না, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু তা বলে কি কিছু ভোট পাবেন না? ভোটের ওই 30% যে বিরোধী ভোট, সেটা তো থাকবে। 55% রাজ্যের মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, সেটা যদি কমেও যায় 2%, তারপরে তো 53% থাকবে না। কিন্তু বিজেপির ভোটও তো আরো বাড়বে, কনসলিডেট করবে, হিন্দু ভোট আরো বেশি পরিমাণ তো বিজেপির দিকে যাবে। হিন্দুরা ভীষণভাবে খুশি যে হিন্দুদের ভোট, আমার মতে বিজেপির হিন্দু ভোট গত লোকসভা ইলেকশনের যা হিসেব, তাতে 54 থেকে 55% বিজেপি হিন্দু ভোট পেয়েছিল। ওদের টার্গেট ছিল 65%, ওরা প্রায় টার্গেট 63 থেকে 65% ফুলফিল করে নিয়েছে। বাকি 35% যে হিন্দুরা এই 1 কোটি রোহিঙ্গা মুসলিমদের জন্যই খারাপ হচ্ছে, এরপর আর হিন্দু যাওয়ার আর জায়গা নেই, এটা কোথাওই যায়নি, এটা মেজর চলে গেছে। বাকি যে হিন্দু, তারা আর হিন্দুত্বের ওপরে যাবে না, তারা পেটের ওপর চিন্তা করে ভোট দেবে, এবং ফলে বিজেপির ওই দিক থেকে বাড়ার চান্স কম আমার মতে। যদি বা 1-2% বাড়েও আমি ধরলাম। আরএসএসের সম্প্রতি তাদের একটি ইন্টারনাল মিটিং হয়েছিল, আরএসএসের একটি শাখার, বাংলার যারা ইন্টেলেকচুয়াল, তাদের কাছ থেকে আমি যা শুনলাম, তারা বলছে অ্যাট প্রেজেন্ট যদি ভোট হয়, একেবারে বিজেপির যারা হিন্দুত্বের লাইনে ভোট দিয়েছে গরিব মানুষ, তাদের 1.5% মতো, ওরা কীভাবে হিসেব করেছে আই ডোন্ট নো, বলছে 1.5 থেকে 2% ভোট আমাদের আরও কমে যাবে। ইন্টারেস্টিং ঘটনা। তা আমি তাদের জিজ্ঞেস করলাম, আপনাদের তো হিন্দুত্বের এজেন্ডা অনেক বেশি ফুলফিল করছেন, বললে হ্যাঁ সেটা হয়তো আরও ওভারঅল কমবে না, 2% আরও এক্সট্রা যোগ হবে, কিন্তু যারা ভোট দিয়েছিল তাদের 1.5 থেকে 2% কমে যাচ্ছে, কারণ এই গরিব মানুষের সেকশনের জন্য যা হয়েছে, দে আর ভেরি অ্যানয়েড। আচ্ছা আচ্ছা, এলিমেন্টারিলি তুমি আমাকে একটা পুরো মানে প্রসঙ্গের বাইরে বেরিয়ে, শ্রমিক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন? শ্রমিক ভট্টাচার্য এই যে যা চলছে, তাতে শ্রমিক ভট্টাচার্যকে কয়েকটা ক্ষেত্রে তিনি বলতে গেছিলেন, আমি যেটুকানি শুনেছি, বলেছেন যে এত কিছু ভাবার দরকার নেই। মূল জিনিসটা দানা বেঁধেছিল যে বিধায়ক দলটাকে ভাঙার কি দরকার ছিল, লোকসভায় দরকার, যেটা দিলীপ ঘোষও বলছেন লোকসভায় বিল পাস করতে হবে, উনি কি বলছেন বিধানসভা ভাঙার ক্ষেত্রে? বলছেন না তো। পুরনো বিজেপির লোকেরা বিধানসভায় যে ভেঙে যে নজিরটা তৈরি করলো, এমপিদের 5 বছর লোকে একবার দেখে, বিধায়কদের কাছে রেগুলার যেতে হয় সার্টিফিকেট নিতে, এই আমার এ ভর্তি হবে হসপিটাল, আমার ছেলের একটা অনেক টাচে থাকে। এই বিধায়ক দলটা ভাঙার কি দরকার ছিল? আমি যা শুনেছি তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বা ওই দিক থেকে যা বক্তব্য এসছে, তারা বলেছে অমিত শাহ যা বলেছে সেদিক থেকেই হচ্ছে, বাইরে বেরিয়ে চলে গেছে। তিনি এদিকে শ্রমিক ভট্টাচার্য এবং তার লোকেরা কিছুটা অসন্তুষ্ট, এবং তারা তার অসন্তুষ্টি বলেছিল। শ্রমিক ভট্টাচার্যকে সম্ভবত কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে যে তোমাকে খুব বেশি এসব নিয়ে ভাবার দরকার নেই, কারণ আমাদের লোকেরও দরকার। মানে বিজেপি ভোট পেয়েছে কিন্তু লোক লিডারশিপ পায়নি, মানে র্যাঙ্ক অ্যান্ড ফাইলের যে লিডারশিপ বিধায়ক স্তরে, জেলা স্তরে, ব্লক স্তরে, সেইটা নেই। তো সেরকম যদি অসুবিধা হয়, তোমাকে দিল্লিতে কোনো পজিশন দিয়ে দিচ্ছি, কেন্দ্রীয় মন্ত্রিত্ব করছি, উনি নিতে চাননি শুনেছি, কিন্তু আমার ধারণা হয়তো সেসব দিয়ে নিতে হতেও পারে। একেবারে শেষ প্রশ্ন, দিনের শেষে যেটুকু সময় দেখতে পাচ্ছ, বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে বিনিয়োগ সত্যি সত্যি পশ্চিমবঙ্গে আসছে, সারা ভারতবর্ষে, মানে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ভারতবর্ষ আরও অনেক শক্তিশালী হয়ে উঠছে, অর্থনীতির ক্ষেত্রে ভারতবর্ষের অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে। তুমি কি আগামী দিনে কংগ্রেসকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে দেখতে পাচ্ছ কোথাও রাজনৈতিকভাবে?
একটা জিনিস হয়েছে, কংগ্রেসের লিডাররা মানে রাজস্থান পার্টিকুলারলি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, যেটা সরাসরি বিজেপির সাথে লড়াই, কারণ উত্তরপ্রদেশে তো অখিলেশ রয়েছে, এই 3টে স্টেটে কংগ্রেস আগের থেকে বেটার পজিশনে গেছে। কংগ্রেস, রাহুল গান্ধী যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে যে কংগ্রেসের লোকেদেরকে জমিতে নামিয়ে মুভমেন্ট তুলে আনা, এটা গেল 1। 2 নম্বর, মিডল টায়ার ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে যাদের উদ্যোগপতি বলা যায়, ভারতে ধরা যাক 1000 উদ্যোগপতি ভারতের ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করে, শুধুমাত্র আদানি, আম্বানি, টাটা বিল্ডাররা তো এই 4টে ছাড়া তো আরও আছে, মারোয়াড়ি বিজনেসম্যানরা আগে ছিল, তারা দেখতে পাচ্ছে তাদের ধান্দা কোট আনকোট বিজনেস যদি এইভাবে চলে যায় তাহলে অটোমেটিক্যালি তারা খাবে কি। সুতরাং তাদের একটা সেকশন এবং দক্ষিণ ভারতের একটা বিজনেসম্যানের সেকশন, তারাও কংগ্রেসের পেছনে র্যালি করছে। এবং আমরা সবসময় জানি যে মুকেশ আম্বানি বা রিলায়েন্স ইন্ডাস্ট্রি, তারা সব পক্ষকেই নিয়ে চলে, কোনো অসুবিধে ছিল না। আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছি কীভাবে তার মুকেশ আম্বানির সাথে সম্পর্ক, আবার কংগ্রেসও তাদেরকে না বলতে পারে না, আবার বিজেপির সাথেও তাদের সম্পর্ক। শুধুমাত্র আদানি যে একেবারেই বিজেপির, আর তাদেরই যদি সব কিছু হয়ে যায়, হোটেল, হসপিটাল, খনি, ব্যবসা, এভরিথিং, মানে এমনকি ইন্টারনেট বিজনেসেও তারা বলছে, তো অটোমেটিক যা হয় এটা তো সবই সে খাবে, আমরা কি খাবো, তো বিজনেসম্যানেরাও র্যালি করবে। এবং আমরা জানি ভারতের ভোটে যেরকম মানুষের অ্যাঙ্গার, গরিবদের পেটের ভাত, রুটি রুজি, চাকরি, এটাও প্রশ্ন, সেরকম বরাবরই ইন্ডাস্ট্রিয়ালিস্ট লবি তারা লোকসভা ইলেকশন একটা বড় ভূমিকা প্লে করে। তো এবারও নিশ্চয়ই যারা পাচ্ছে না বা যারা বঞ্চিত বলে মনে করছে, যেরকম একটা ছোট্ট উদাহরণ দিই আমি একেবারে শেষ প্রশ্নেই, বেদান্ত গ্রুপ, সেই বেদান্ত গ্রুপ সম্প্রতি দেখলাম একটা টেন্ডার ধরতে গিয়ে আদানির সাথে কম্পিট হয়েছিল, বেদান্ত সবচেয়ে বড় বিডিং করেছিল, কিন্তু তারা পেল না, আগরওয়াল পেয়ে গেল আদানিরা। তারপর আগরওয়াল স্টেটমেন্ট দিয়েছিলেন যে আমাদের অন্যায়ভাবে নেওয়া হয়েছে। স্টারলাইটের মতো কোম্পানি, বেদান্তর মতো কোম্পানি যারা টপ 10-এর মধ্যে পড়ে, তারা বলছে যে সরকার আমাদের বিরুদ্ধাচরণ করেছে। সুতরাং তারা কি বসে থাকবে? পুঁজির নিজস্ব যে লড়াই, সেই লড়াই তো তারা কোনো একটা পক্ষ নেবে, এবং কংগ্রেসের সাথে তো পুঁজিদের কোনো বিরোধ নেই, সুতরাং সেটাই হবে। থ্যাংক ইউ সো মাচ। প্রসূনদার চোখ দিয়ে আমরা রিসেন্ট অনেকগুলো পরিস্থিতিকে দেখার চেষ্টা করলাম এবং একটু ভবিষ্যৎ দেখারও চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। এবং প্রসূনদার অসাধারণ একটা নিজের চ্যানেল আছে, প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল বলে, তো সেই চ্যানেলটাকেও লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আরও বেটার ভিডিও আপনারাও জানতে পারবেন, কারেন্ট টপিকের ওপর সম্পূর্ণ অন্য একটা দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণও জানতে পারবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী সপ্তাহে, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।